বোরের মডেলের ফার্স্ট এপিসোডে আমরা দেখে আসছিলাম যে রাদারফোর্ড 1911 সালে তার এক্সপেরিমেন্টের মাধ্যমে পরমাণু গঠন সম্পর্কে যে মতবাদগুলো নিয়ে আসছিলেন সেটার বেশ কিছু সীমাবদ্ধতা ছিল। ওইটার উপর কাজ করে 2 বছর পর 1913 সালে বিজ্ঞানী নিলস বোর মডিফাইড পরমাণু গঠন সম্পর্কে একটা মতবাদ দেন। এর মাধ্যমে তিনি রাদারফোর্ডের যে সীমাবদ্ধতাগুলো ছিল সেগুলো সলভ করার চেষ্টা করেন। আচ্ছা, তো আগের পর্বে আমরা বোরের বেশ কিছু পয়েন্ট হচ্ছে আমরা এক্সপ্লেন করছি। আমরা হচ্ছে কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেমও দেখছি। তো আমাদের সেখানে কনসার্ন ছিল তাহলে এখন আমরা রাদারফোর্ডের সাথে কম্পেয়ার করে বোরের মডেল কতটুকু সফল, আর ইনার মডেলেও কি কি সীমাবদ্ধতা বা কি কি ত্রুটি রয়ে গেছে বা কি কি আমরা এখনো জানতে পারি নাই, সেই সীমাবদ্ধতাগুলো আমরা আজকে জানবো এবং এর মাধ্যমে আমাদের পরমাণুর গঠন যে সিরিজ রাদারফোর্ড এবং বোর মডেল এক্সপ্লেনে সেটার শেষ হবে। তো এটাকে বলতে পারি আমরা আমাদের পরমাণু গঠনের ফাইনাল পর্ব। ওকে, তো আমরা আগাই। ফার্স্টে আমরা দেখি পরমাণু মডেলের সাফল্য। সাফল্য কি দেখি একটা একটা করে। প্রথমত, রাদারফোর্ডের মডেলে আমরা দেখছি যে ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘোরে এটা বলা আছে, কিন্তু শক্তি স্তরগুলো কেমন, আকার কি, আকৃতি কেমন, এগুলো কিছু বলা হয়নি। পরের মডেলে কি করছে, শুরুতেই ইলেকট্রন নির্দিষ্ট বৃত্তাকার পথে বৃত্তাকার শক্তি স্তরে ঘোরে এটা বলার মাধ্যমে সেই প্রবলেমটা সলভ করে দিছে। এটা গেল একটা তার সাফল্য। সেকেন্ড কি, রাদারফোর্ড মডেলে শক্তি শোষণ বা বিকিরণে পরমাণু গঠনে কি পরিবর্তন হয় তার কোনো ব্যাখ্যা নেই। যে পরমাণু যদি আমার শক্তি পায়, বাইরে থেকে যদি শক্তি পায় তাহলে তার মধ্যে কি চেঞ্জ হবে, বা সে যদি শক্তি ছাড়ে তাহলে তার কি চেঞ্জ হবে, এগুলো নিয়ে কোনো কথা বলা নাই। কিন্তু বোরে কিন্তু আমরা সেটা দেখে আসছিলাম। আমাদের আগের এপিসোডেই আমরা সেটা নিয়ে ম্যাথও করে আসছি যে শক্তি যখন শোষণ করে তখন হচ্ছে ইলেকট্রন সেখানে ক্লিয়ারলি বলা ছিল যে নিম্ন শক্তি স্তর থেকে শক্তি শোষণ করলে উচ্চ শক্তি স্তরে চলে যায়, আর যদি সে শক্তি ছাড়ে তাহলে উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে চলে আসে। তাহলে এটা হচ্ছে বোরের মডেল বলা হয়েছে, রাদারফোর্ডের মডেলে বলা ছিল না। আর কি, আরেকটা হচ্ছে এই যে শক্তি শোষণ করা বা বিকিরণ করার যে ব্যাপারটা, এখানে হচ্ছে আমি গত এপিসোডে বলে আসছিলাম যে শক্তি যখন ইলেকট্রন ছাড়ে এই শক্তিটাকে সে কি হিসেবে ছাড়ে, আলোক শক্তি হিসেবে ছাড়ে। তখন আমরা সেটা কি দেখতে পাই, সেখানে বিভিন্ন বর্ণের আলো দেখতে পাই বা হচ্ছে সেখানে বর্ণালী গঠিত হয়। তাহলে বোরের পরমাণু মডেল দিয়ে আমরা হচ্ছে এই বর্ণালীর বিষয়টা জানতে পারতেছি বা ব্যাখ্যা করতে পারতেছি, কিন্তু সেটা রাদারফোর্ডের পারমাণবিক মডেলে কিন্তু এটা নিয়ে কোনো কিছুই বলা ছিল না। তাহলে রাদারফোর্ডের মডেল দিয়ে পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করা যায় না। পারমাণবিক বর্ণালী কথাটা ভালো মতো খেয়াল করে, পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করা যায় না, কিন্তু বোরের মডেল দিয়ে আমরা পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করতে পারি। বাট এখানে কিন্তু একটা বাট আছে বা একটা কিন্তু আছে। কাদের করতে পারি, সবার কি পারি? অ্যান্সার ইজ নো, সবার পারি না। খুবই খুবই ইম্পর্টেন্ট। এক এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর শুধুমাত্র আমরা বর্ণালী ব্যাখ্যা করতে পারি বোরের পরমাণু মডেলে। তাহলে সাফল্য আছে যে পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করতে পারি, বাট কাদের? যে সকল অ্যাটমের ক্ষেত্রে একটা পরমাণু আছে, একটা ইলেকট্রন আছে, ওয়ান ইলেকট্রন, অনলি একটা ইলেকট্রন থাকতে হবে, শুধুমাত্র তাদের পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করতে পারি। তাহলে একটা ইলেকট্রন আছে এরকম, যদি আমি বলি আমাদের কোন মৌল আছে যেটা একটা ইলেকট্রন, অ্যান্সার ইজ হাইড্রোজেন। তাহলে হাইড্রোজেনের বর্ণালী ব্যাখ্যা করতে পারবো। কথা হচ্ছে তাহলে কি শুধুই হাইড্রোজেনের ব্যাখ্যা করতে পারবো, কোনো কিছুই পারবো না? অ্যান্সার ইজ ইয়েস, পারবো। বাট কন্ডিশন হচ্ছে ইলেকট্রন একটা থাকতে হবে। এখন আমি যদি বলি তাহলে হিলিয়াম কি পারবো, কথা হচ্ছে তুমি যদি সরাসরি হিলিয়াম মৌল নাও তাহলে পারবে না। কেন পারবে না? কারণ এটা দুইটা ইলেকট্রন আছে। তাহলে তোমাকে কি করতে হবে, যেটা করতে হবে সেটা তুমি যদি কোনোভাবে এর একটা ইলেকট্রনকে বের করে দিতে পারো, পাঠিয়ে দিতে পারো, পাঠিয়ে যদি এটাকে হিলিয়াম প্লাস করতে পারো, অর্থাৎ দুইটা ইলেকট্রন ছিল, একটা ইলেকট্রন আমি কোনোভাবে বের করে দিলাম, এখন এর মধ্যে একটা ইলেকট্রন আছে, এরকম যদি আমি কোনোভাবে বানাইতে পারি তখন আমি এটার পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করতে পারবো। অর্থাৎ তাহলে জিনিসটা কি দাঁড়ালো, জিনিসটা দাঁড়ালো তুমি অন্য মৌলের ক্ষেত্রেও বা অন্য মৌলের পরমাণুর ও পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করতে পারবা বোরের মডেল দিয়ে, কিন্তু তার ইলেকট্রন একের বেশি যদি থাকে, একের চেয়ে যে কয়টা বেশি আছে ওইগুলোকে বের করে ফেলতে হবে। অর্থাৎ তোমাকে এই মৌলটাকে আয়নে পরিণত করতে হবে, ইলেকট্রনকে সরায়ে একটা ইলেকট্রনে নিয়ে এসে যখন একটা ইলেকট্রন তুমি বানাইতে পারবা ওইটার পারমাণবিক বর্ণালী তুমি ব্যাখ্যা করতে পারবা। তো আশা করি আমি বুঝতে পারছি যে হচ্ছে হাইড্রোজেনের ক্ষেত্রে তো সমস্যা নেই, একটা ইলেকট্রন আছে, বাট অন্যগুলোর ক্ষেত্রে হইতে হইলে তুমি কি করতে হবে, এটাকে আয়নে কনভার্ট করতে হবে, তোমাকে ইলেকট্রন বের করে একটা ইলেকট্রনে এনে তারপর সেটা পারমাণবিক বর্ণালী তুমি ব্যাখ্যা করতে পারবা। তো আশা করি জিনিসটা ক্লিয়ার হয়েছে। তাহলে এই হচ্ছে বোরের পরমাণুর সাফল্য, যে এই সফলতা তার মডেলের মাধ্যমে এই নতুন জিনিস আমরা হচ্ছে জানতে পারলাম। তাহলে এখন কথা হচ্ছে সাফল্য তো করলাম, তাহলে সীমাবদ্ধতা কি? তার কি কোনো সীমাবদ্ধতা নেই? অ্যান্সার অবশ্যই সীমাবদ্ধতা আছে। একটা সীমাবদ্ধতা অলরেডি কিন্তু এই যে এখানে থার্ড পয়েন্টটাতে অলরেডি বলা হয়ে গেছে। সেটা কি? যে সে বর্ণালী ব্যাখ্যা করতে পারে, বাট কার? যে সকল
মৌলের বা যে সকল অণুর একটা ইলেকট্রন আছে শুধু তাদের, তাহলে এটা তার একটা সীমাবদ্ধতা, কারণ একাধিক ইলেকট্রন থাকলে তাদের এটা ব্যাখ্যা করতে পারতেছে না। তাহলে ফার্স্টে কি আসতেছে, বোর মডেল দিয়ে এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু যেমন হাইড্রোজেনের বর্ণালী ব্যাখ্যা করা যায়, কিন্তু একাধিক ইলেকট্রন থাকলে সেটা পরমাণু বর্ণালী ব্যাখ্যা করতে পারে। তো এটা তার একটা সীমাবদ্ধতা। সেকেন্ড, বোর মডেল অনুযায়ী এক শক্তি স্তর থেকে অন্য শক্তি স্তরে গমনে বর্ণালীতে একটি মাত্র রেখা পাওয়ার কথা। বোর মডেল আমরা কি দেখে আসছি, যে হচ্ছে এই কক্ষপথ উচ্চ কক্ষপথ থেকে যখন নিচের কক্ষপথ আসে তখন সেখান থেকে কি হয়, যে এনার্জি বিকিরণ করে, অর্থাৎ এখানে বর্ণালী ক্রিয়েট হয়, বর্ণালী। তাহলে আমি কি পড়ে আসলাম একটু আগে, ফর্মুলা পড়ে আসছি ইকুয়ালস টু এইচ সি বাই ল্যামডা। তাহলে একটা যে কোনো একটা এনার্জি বিকিরণের জন্য এটার করেসপন্ডিং আমরা কিন্তু একটা ল্যামডা পাই, তাই না, একটা তরঙ্গ দৈর্ঘ্য পাই। তাহলে বোর মডেল অনুযায়ী এই যে যে শক্তি বিকিরিত হচ্ছে সেটার জন্য যে কোনো একটা তরঙ্গ দৈর্ঘ্য পাওয়ার কথা। দেখো একটা এর জন্য আমি একটাই তরঙ্গ দৈর্ঘ্য পাওয়ার কথা। একটা তরঙ্গ দৈর্ঘ্য পাওয়ার মানে কি, আমরা জানি ওই যে ধরো যে তোমার 400 থেকে 700 ন্যানোমিটার পর্যন্ত হচ্ছে আমাদের দৃশ্যমান আলো। এইটার ভিতরে যে কোনো তরঙ্গ দৈর্ঘ্য আসলে আমরা হচ্ছে সেটা চোখে দেখতে পারবো কালার। তাহলে ধরো যে এখান থেকে এর যে কোনো একটা ভ্যালুর জন্য তুমি ল্যামডা পাইলা ধরো 400 ন্যানোমিটার, 400 ন্যানোমিটার, তাহলে তুমি বেগুনি কালার দেখতে পারবে, তাই না? তাহলে দেখো তোমার বোরের যে মতবাদ সেটা অনুযায়ী আমার এই যে শক্তি বিকিরণের কারণে আমি কিন্তু যে কোনো একটা রেখা, একটা বর্ণের রেখা পাওয়ার কথা, যে কোনো একটা রেখা পাওয়ার কথা, একটা মাত্র, একটা এর করেসপন্ডিং একটা ল্যামডা আসতেছে। কিন্তু বাস্তবে যখন দেখা হয়, শক্তিশালী যন্ত্র আমি যদি দেখি তাহলে দেখা যায় এই যে ইলেকট্রন যখন শক্তি বিকিরিত করে তখন সেখানে একটা মাত্র রেখা না, মানে একটা রেখা যেটা আছে সেই রেখাটা আবার অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র রেখার সমষ্টি। অর্থাৎ একটা জাস্ট রেখা দেখার কথা সেটা হচ্ছে আর অসংখ্য ছোট 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 রেখার সমষ্টি মাধ্যমে সেটা গঠিত। তাহলে এই যে একটা রেখা আবার ছোট 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 অসংখ্য রেখার যে সমষ্টি, এইটা কেন? এখানে জাস্ট একটাই রেখা হওয়ার কথা ছিল, এবার ছোট 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 রেখা কোত্থেকে আসলো? এই জিনিসটার ব্যাখ্যা বোরের মডেল দিতে পারে না। তাহলে এগুলো তার আরেকটা সীমাবদ্ধতা। তার সীমাবদ্ধতা কি? বোর মডেলে ইলেকট্রনকে কেবল বৃত্তাকার কক্ষপথে ঘুরে বলা হয়েছে। বোর মডেলে ক্লিয়ারলি বলা হয়েছে যে ইলেকট্রন কিভাবে ঘুরে, বৃত্তাকার কক্ষপথে ঘুরে। বাট বাস্তবে দেখা গেছে যে শুধু বৃত্তাকার পথে না, বৃত্তাকার পথে আছে ঘুরে, এটা ঠিক, বাট কিছু উপবৃত্তাকার পথ আছে, অর্থাৎ সব যে এরকম একদম সার্কেল টা না, কিছু উপবৃত্তাকার কক্ষপথ আছে, উপবৃত্তাকার কক্ষপথেও ইলেকট্রনকে ঘুরতে দেখা যায়। তাহলে এটাও তার একটা সীমাবদ্ধতা, এটা কিন্তু সে বলতে পারেনি। তাহলে এই হচ্ছে বোরের মডেলের সীমাবদ্ধতা। তো বোরের মডেলের সাফল্য আর যে সীমাবদ্ধতা, যে পয়েন্টগুলো আছে, আশা করি আমরা বুঝতে পারলাম। তাহলে এখন আমরা তো আমাদের এই যে টোটাল 4টা পর্ব মিলে আমরা রাদারফোর্ডের মডেল সম্পর্কে জানতে পারলাম, বোরের মডেল সম্পর্কে জানতে পারলাম। তাহলে এই যে আমরা এতটুকু পড়াশোনা করে আসলাম, এটুকু করে এসে আসলে আমাদের লাভটা কি হলো? আমরা কি এতটুকু পড়ার মাধ্যমে কোনো কোশ্চেন কি অ্যান্সার করতে পারবো এখন? আমাদের কোনো সিকিউ কি অ্যান্সার করতে পারবো? কোনো এমসিকিউ কি অ্যান্সার করতে পারবো? অ্যান্সার ইজ ইয়েস। তো এটা বোঝানোর জন্যই আমি একটা স্যাম্পল, একটা সিকিউ, বোর্ডের একটা সিকিউ সেখানে রাখছি, যে আমরা দেখি যে এতটুকু পড়ার কারণে আমি হচ্ছে কোনো সিকিউ অ্যান্সার করতে পারবো কিনা। কোশ্চেনটা খেয়াল করো, এখানে কি বলা আছে, যে প্রথমে চিত্রটা দেখো, চিত্রটা হচ্ছে, আচ্ছা চিত্রটা দেখেই কিন্তু তোমার বুঝতে হবে যে এটা আসলে রাদারফোর্ডের চিত্র দেয়া নাকি বোরের চিত্র দেয়া। দেখো এখানে তোমার হচ্ছে কি দেখানো আছে, যে উচ্চ কক্ষপথ থেকে নিচের কক্ষপথের দিকে আসতেছে, তাহলে এখানে বিকিরিত রশ্মি যে নিম্ন থেকে উচ্চ গেলে সেখানে হচ্ছে সুস্থ শক্তি, শক্তি শোষণ করলে আমরা কি জানি ইলেকট্রন নিচ থেকে উপরে যায়, আর বিকিরণ করলে সেখানে উপর থেকে নিচে আসে। আচ্ছা, তো এখানে ক আর খ এগুলোতে আমরা আপাতত দেখতেছি না, আমরা গ আর ঘটা দেখি। দেখো এই দুইটার অ্যান্সারই আমরা এতক্ষণ এই 4 পর্বে যা পড়ছি এটা দিয়ে অ্যান্সার করতে পারবো। গতে বলছে এই যে উপর যে পরমাণু মডেলটা দেখানো আছে সেটা সীমাবদ্ধতা লিখো, উপরে পরমাণু মডেলের সীমাবদ্ধতা লিখো। তাহলে এখন ওই যে যেটা বললাম চিত্র দেখেই তোমাকে বুঝতে হবে এটা কি রাদারফোর্ডের মডেল নাকি হচ্ছে বোরের মডেল। এই যে বিকিরিত রশ্মি, এই যে শোষিত শক্তি, এগুলো নিয়ে কে বলছে বলতো? এগুলো নিয়ে বোর কথা বলছে। এটা হচ্ছে একটা জিনিস বোঝার, যে এটা বোরের মডেল। দ্বিতীয়ত, আমাদের যে নিউক্লিয়াসের চারপাশে বৃত্তাকার কক্ষপথ, এই যে বৃত্তাকার কক্ষপথ এইভাবে সাজানো, এটা কি রাদারফোর্ড বলছিল? এটা কিন্তু রাদারফোর্ড বলে নাই। এভাবে যে বৃত্তাকার কক্ষপথ সাজানো থাকবে নির্দিষ্ট ব্যাসার্ধে, এটা কিন্তু বোর বলছিল। তাহলে এই চিত্রটা দেখেই আমাকে বুঝতে হবে এটা হচ্ছে বোর মডেল দেয়া আছে, ঠিক আছে, বোর মডেল। তাহলে এই বোর মডেলের সীমাবদ্ধতা লিখতে বলছে, তাহলে বোর মডেলের সীমাবদ্ধতা আমরা পড়ে আসছি না, এই যে মাত্রই পড়ে আসলাম বোর মডেলের সীমাবদ্ধতা। তো এটা লিখলেই হচ্ছে, এটা আমাদের ক নম্বর অ্যান্সার করতে পারবো। আচ্ছা, ঘতে কি বলছে? ঘতে বলছে রাদারফোর্ড পরমাণু মডেলের সাথে এই পরমাণু মডেলের পার্থক্য লিখো। আচ্ছা, তো এটা তো একটু উচ্চতর বিশ্লেষণ টাইপের, বাট এটা কি আমাদের পড়ার বাইরে আসছে? অবশ্যই না। আমরা তো কি দেখলাম, যে বোরের মডেলটা কেন আসছিল, আমি যে একটা কোশ্চেন ছিল আমার, যে বোরের মডেল কেন দরকার হলো, অ্যান্সার হলো রাদারফোর্ডের মডেলের সীমাবদ্ধতা দূর করার জন্য। তাহলে ওই যে রাদারফোর্ডের মডেলে কি কি সীমাবদ্ধতা ছিল আর সেটা ওভারকাম করার জন্য বোর হচ্ছে কি কি নিয়ে আসলো, এইগুলো পয়েন্ট করে লিখলে আমার কি হয়ে যাবে, এই দুইটা মডেলের মধ্যে তুলনা করা হয়ে যাবে না? তাহলে আমরা যদি
আগের পোর্শনটুকু ভালো মতো বুঝে থাকি, তাহলে এই দুইটা মডেলের সাথে পার্থক্য বা তুলনা কিন্তু আমরা খুব ইজিলি করতে পারবো। এরপরেও তোমাদের সুবিধার্থে আমি হচ্ছে একটা ছক করে পয়েন্টগুলো একটা দেখানোর ট্রাই করছি নেক্সট পেজে। বাট তুমি ট্রাই করবা এতক্ষণ যা পড়ছো বা যা বুঝছো ওইটার বেসিসে নিজে চিন্তা করে পয়েন্টগুলো লেখার, দুইটার মধ্যে তুলনাটা নিজে করার চেষ্টা করবা। তো এখানে আমি স্যাম্পল হিসেবে টেবিল করে দিয়ে দিছি, যে আমি একবার জাস্ট গো থ্রু করি। দেখো সবগুলো আমাদের পড়ার মধ্যেই। যে রাদারফোর্ডের মডেলের মূল ধারণা কি ছিল? ধারণা ছিল যে একদম কেন্দ্রে সেখানে হচ্ছে ছোট্ট খুব ঘনভাবে নিউক্লিয়াস থাকে আর চারপাশে ইলেকট্রন ঘুরে। এটা রাদারফোর্ড বলছিল। আর বোর মডেল কি বলছে? একটা নির্দিষ্ট শক্তি স্তরে ইলেকট্রন থেকে ঘুরতে থাকে এবং নির্দিষ্ট শক্তি স্তরে থাকা অবস্থায় শক্তি শোষণ বা বিকিরণ সে করে না। আর যদি বাইরে থেকে দেওয়া হয় তাহলে সে শক্তি শোষণ করলে উচ্চ শক্তি স্তরে যায়, ছাড়লে সে হচ্ছে নিচের শক্তি স্তরে আসে। আচ্ছা, ইলেকট্রনের কক্ষপথ নিয়ে রাদারফোর্ড কি বলছিল? সে নির্দিষ্ট কক্ষপথ সম্পর্কে বলতে পারে নাই, কিন্তু বোর মডেল কিন্তু নির্দিষ্ট শক্তি স্তরে বা নির্দিষ্ট কক্ষপথ নিয়ে কথা বলছে। শক্তি স্তরের ধারণা, এই যে শক্তি স্তরের কোনো ধারণা ছিল না, এখানে হচ্ছে শক্তি স্তরের ধারণা হচ্ছে সে দিছে প্রধান কক্ষপথে। বর্ণালী, বর্ণালী হচ্ছে রাদারফোর্ড ব্যাখ্যা করতে পারে নাই, বোর হচ্ছে ব্যাখ্যা করতে পারছে। আচ্ছা, এই শক্তি ক্ষয়, ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে কি ছিল? রাদারফোর্ডের মডেল অনুযায়ী, ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুযায়ী রাদারফোর্ডের মডেলে ইলেকট্রন ঘুরতে 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 নিউক্লিয়াসে ঢুকে যাওয়ার কথা ছিল শক্তি হারানোর কারণে। কিন্তু বোর মডেলটা সলভ করছে কিভাবে? বলছে নির্দিষ্ট কক্ষপথে থাকলে সে শক্তি শোষণ বা বিকিরণ করে না, তাহলে তার এই যে শক্তির যে ক্ষয়ের যে ব্যাপারটা, এটা এখানে হয় না। ব্যাখ্যা সীমাবদ্ধতা, সীমাবদ্ধতা কি? যে শক্তি স্তরের কোনো ধারণা ছিল না, কক্ষপথের আকার আকৃতি দিতে পারে নাই। বোর মডেলের সীমাবদ্ধতা কি? সে শক্তি স্তরের স্পষ্ট মানে তার সলভ হিসেবে কি শক্তি স্তরের স্পষ্ট ব্যাখ্যা দিছে। শক্তি শোষণ বিকিরণ ব্যাখ্যা করার জন্য হচ্ছে কি শক্তি শোষণ বিকিরণকে সে ক্লিয়ারলি বলছে, যার কারণে হচ্ছে আহ, ওই যে ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুযায়ী যে সমস্যা ছিল সেটা সলভ হয়েছে। তাহলে এইভাবে তুমি পয়েন্ট করে কম্পেয়ার করে এই দুটো লিখে দিলেই কিন্তু ইজিলি এই অ্যান্সার থেকে ফুল মার্কস ক্যারি করতে পারো। আশা করি এই যে 4টা এপিসোড আমরা দেখলাম 1 থেকে 4 পর্যন্ত পরমাণুর গঠন রিলেটেড, যার মধ্যে 1 আর 2 ছিল রাদারফোর্ড নিয়ে, 3 আর 4 ছিল হচ্ছে বোর মডেল নিয়ে। তো এইটুকু দেখলে তোমাদের লেভেলে পরমাণুর গঠন রিলেটেড রাদারফোর্ড এবং বোর মডেল নিয়ে আশা করি কোনো সমস্যা থাকার কথা না, এবং ক্লিয়ারলি সবকিছু সুন্দর মতো বুঝে মনে রাখা সম্ভব। তো আমাদের এই পরমাণু গঠন সিরিজটা এই পর্বের মাধ্যমে আমরা শেষ করতেছি। সামনে ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো কেমিস্ট্রি সহজভাবে বোঝার জন্য অন্য কোনো একটা টপিকের সিরিজ নিয়ে ইনশাল্লাহ আসবো। তো ততক্ষণ পর্যন্ত বিদায়, সাথে থাকার জন্য ধন্যবাদ। নেক্সট কোনো এপিসোড বা নেক্সট কোনো সিরিজ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।